Who is the author of the book Muslim of British India? মুসলিম অব ব্রিটিশ ইন্ডিয়া এই যে বই, এই বইটার রচয়িতা কে ছিলেন? এর অ্যান্সার হচ্ছে পিটার হার্ডি, অপশান সি। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, হোয়েন ডিড দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্টেড দ্য প্রেজেন্ট ইন্ডিয়ান কনস্টিটিউশন? যে ভারতবর্ষের বর্তমান যে সংবিধান, সেটাকে কনস্টিটিউয়েন্ট বা সংবিধান সভা কবে অ্যাডপ্ট করেছে? সেটা হবে 26শে নভেম্বর 1949, আর কার্যকরী হচ্ছে সেটা 26শে জানুয়ারি থেকে। ঠিক আছে, অ্যাডপ্ট করছে হচ্ছে 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দ, আর 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি থেকে এটা কার্যকরী হচ্ছে। নেক্সট কোশ্চেন বলছে, দ্য মুসলিম লীগ পাস্ট দ্য পাকিস্তান রেজলিউশন ইন মার্চ 1940 অ্যাট ড্যাশ? 1940 খ্রিস্টাব্দে মার্চ মাসে মুসলিম লীগ যে পাকিস্তান প্রস্তাব এনেছিল সেটা কোন অধিবেশনে হবে? করাচি, লাহোর, কানপুর, বম্বে? কানপুর বম্বে এমনি কাটা চলে গেল, করাচি আর লাহোর এই দুটার মধ্যে হচ্ছে অপশান বি, তাহলে লাহোর অধিবেশন। নেক্সট কোশ্চেন বলছে, হু লিড দ্য কমিটি অফ পাবলিক সেফটি ডিউরিং দ্য রিজন অফ টেরর? মানে সন্ত্রাসের রাজত্বকাল যখন চলছিল তখন জননিরাপত্তা যে কমিটি, সেই কমিটির নেতৃত্ব কে দিয়েছিলেন? তাহলে সেটা হচ্ছে ম্যাক্সিমাইল রোবোস্পিয়ার। রোবোস্পিয়ার সাথে আমরা যুক্ত, যে সন্ত্রাসের রাজত্বের সময় বলা হচ্ছে জননিরাপত্তা সমিতি বা কমিটির নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে রোবোস্পিয়ার। নেক্সট কোশ্চেন, যে ট্রিটি অফ ক্যাম্পো ফর্মিও সাইন্ড ইন? ক্যাম্পো ফর্মিওর যে সন্ধি সেটা কবে স্বাক্ষর হয়েছে? সেটা হচ্ছে 1797 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে। তাহলে ক্যাম্পো ফর্মিও সন্ধি 1797, শুধু সালটা মনে রাখলেই হবে। ক্যাম্পো ফর্মিও সন্ধি 1797 খ্রিস্টাব্দে, ক্যাম্পো ফর্মিও 1797 অক্টোবর। নেক্সট বলছে, হুইচ ওয়াজ দ্য রং ফিচার্স অ্যাবাউট দ্য ভিয়েনা কংগ্রেস? এই যে ভিয়েনা সম্মেলনটা হয়েছিল এর মধ্যে কোনটা ছিল না? বলা হচ্ছে অ্যাগ্রেসিভ অ্যারেঞ্জমেন্টস এগেনস্ট দ্য ফ্রান্স, ফ্রান্সের বিরুদ্ধে আগ্রাসী ব্যবস্থা নেওয়া হবে সেটা। 2 নম্বর বলছে দ্য প্রিন্সিপাল অফ দ্য ব্যালেন্স অফ পাওয়ার, ব্যালেন্স অফ পাওয়ারের কথা বলা হচ্ছে, অর্থাৎ ক্ষমতার ভারসাম্য নীতি। সি নাম্বার বলছে দ্য প্রিন্সিপাল অফ লেজিটিমেসি, অর্থাৎ বৈধতার মূলনীতি। আর ডি নাম্বার দ্য প্রিন্সিপাল অফ ন্যাশনালিটি ইগনোরড, জাতীয়তার নীতিকে অবহেলা করা। তাহলে এখানটায় অ্যান্সার কি বলছে, ভিয়েনা কংগ্রেস সম্পর্কে নিচের কোন বৈশিষ্ট্যটি সঠিক নয়? তাহলে ভিয়েনা কংগ্রেসের শক্তিসাম্য নীতি ছিল, ক্ষমতার ভারসাম্য নীতি ছিল, ঠিক আছে, বৈধতার নীতি, এগুলো ছিল তিনটা। ফ্রান্সের বিরুদ্ধে আগ্রাসী ব্যবস্থা নেওয়া হবে, এই ব্যবস্থাটা ছিল না, ডাইরেক্ট যে আগ্রাসী ব্যবস্থা সেটা ছিল না। তাহলে অপশান হচ্ছে এ, যে ভিয়েনা কংগ্রেসে ফ্রান্সের বিরুদ্ধে আগ্রাসী নীতির বিষয়টা যে সেটা কিন্তু ছিল না। ঠিক আছে, যে তিনটা মূলত নীতি ছিল ভিয়েনা কংগ্রেসের। একটা হচ্ছে বৈধ অধিকার, যেটা ফ্রান্সের আগে ছিল সেটাই আবার চলা হবে। তারপরে বলছে মানে বৈধ ওটাকে বলা হয়েছিল ন্যায্য অধিকার নীতি। তারপরে বলা হচ্ছিল যে ক্ষমতার যে স্বতন্ত্রীকরণ, মানে ব্যালেন্স অফ পাওয়ার, শক্তিসাম্য নীতি ছিল। ঠিক আছে, আর হচ্ছে ক্ষতিপূরণের নীতি ছিল, যে যা ক্ষতি হয়েছে সেটা পূরণ দেওয়া হবে। কিন্তু ফ্রান্সকে যে ডাইরেক্ট আক্রমণ করা হবে এরকম কিন্তু তেমন কিছু, বা ফ্রান্সের বিরুদ্ধে আগ্রাসী ব্যবস্থার কিন্তু বিষয়টা ছিল না। তাহলে এটা হচ্ছে তার অ্যান্সার। তাহলে অপশান হচ্ছে এ হচ্ছে এর অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট এক্সাম্পলস এ ইউটোপিয়ান সোসাইটি? যে ইউটোপিয়ান যে সোসাইটি তার সম্পূর্ণ বা তার সর্বোত্তম ব্যাখ্যাটা কি? এখানে বলছে এ সোসাইটি হোয়ার এভরিবডি ইজ ইকুয়াল, এমন একটা সমাজ যেখানে সবার অধিকার সমান। 2 নম্বর বলছে এ ডেমোক্রেটিক সোসাইটি, এটা গণতান্ত্রিক সমাজ। সি নাম্বার বলছে অ্যান আইডিয়ালিস্ট সোসাইটি হুইচ ক্যান নেভার বি অ্যাচিভড, এমন একটি আদর্শবাদী সমাজ যেটা কখনোই অর্জন করা সম্ভব নয়। আর ডি নাম্বার বলছে এ সোসাইটি উইথ এ কম্প্রিহেন্সিভ কনস্টিটিউশন, অর্থাৎ একটি বিস্তৃত সংবিধান সহ একটি সমাজ।
তাহলে এই ইউটোপিয়ান বলতে কি, তারা এমন একটা সমাজ কল্পনা করে যেটা বাস্তবে সম্ভব নয়। তাহলে অপশন হচ্ছে সি, অ্যান আইডিয়ালিস্ট সোসাইটি হুইচ ক্যান নেভার বি অ্যাচিভ। ইউটোপিয়ানরা এমন একটা সোসাইটির কথা বলে যেটা বাস্তবে সম্ভব নয়। তাহলে অপশন হচ্ছে সি। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য কি বলছে, হু ওয়াজ দ্য ফলোয়িং ওয়াজ দ্য আর্কিটেক্ট ফর দ্য ইউনিফিকেশন অফ জার্মানি। অর্থাৎ জার্মানির যে একতাবদ্ধ, ঠিক আছে, তো জার্মানির একতাবদ্ধ করার ক্ষেত্রে কার বিশেষ ভূমিকা ছিল? জার্মানি আগে কি ছোট ছোট অনেকগুলো রাষ্ট্রে বিভক্ত, মানে অনেকগুলো অংশে বিভক্ত ছিল, সেটাকে একতাবদ্ধ করে একটা গোটা জার্মানি তৈরি করা হয়েছে। তো সেটাই বলা হচ্ছে জার্মানির ইউনিফিকেশনে কার গুরুত্ব বেশি ছিল, সেটা হচ্ছে বিসমার্ক, অটো ভান বিসমার্ক। অপশান এ, অটো ভান বিসমার্ক। নেক্সট কোশ্চেন বলছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বিগিন উইথ দ্য ইনভেনশন অফ ড্যাশ। ইনভেনশন কি, যে শিল্প বিপ্লবটা যে স্টার্টিংটা হয়েছিল কোন যন্ত্রের আবিষ্কারের মধ্য দিয়ে, সেটা হচ্ছে স্টিম ইঞ্জিনের মধ্য দিয়ে। তাহলে অপশান সি, স্টিম ইঞ্জিন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা শুরু হয়েছিল স্টিম ইঞ্জিনের আবিষ্কারের মধ্য দিয়ে। নেক্সট কোশ্চেন বলছে, হু রোট দ্য বুক হিস্ট্রি অফ দ্য রুশিয়ান রেভলিউশন। অর্থাৎ রুশ বিপ্লবের ইতিহাস, এই যে গ্রন্থ, এর রচয়িতাকে হিস্ট্রি অফ দ্য রুশিয়ান রেভলিউশন, সেটা হচ্ছে ট্রটস্কি, লিওন ট্রটস্কি। ঠিক আছে, তাহলে হিস্ট্রি অফ দ্য রুশিয়ান রেভলিউশন গ্রন্থের রচয়িতা লিওন ট্রটস্কি। নেক্সট কোশ্চেন বলছে, হুইচ এজ ডাজ দ্য হরপ্পান সিভিলাইজেশন বিলং টু। হরপ্পা সভ্যতাটা কোন যুগের সভ্যতা? আয়রন এজ, প্যালিওলিথিক এজ, ব্রোঞ্জ এজ, নিওলিথিক এজ। তাহলে এর অ্যান্সার হবে হচ্ছে ব্রোঞ্জ এজ, অর্থাৎ ব্রোঞ্জ যুগের সভ্যতা হচ্ছে হরপ্পা সভ্যতা। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য নন্দ ডাইনেস্টি ফাউন্ডেড ইন মগধ। নন্দ বংশের প্রতিষ্ঠা কবে হয়েছিল সেটা আমাদের দেখতে হবে। নন্দ বংশের প্রতিষ্ঠা তাহলে কি, খ্রিস্টপূর্ব 364, খ্রিস্টপূর্ব 324, খ্রিস্টপূর্ব 300 আর খ্রিস্টপূর্ব 273। তাহলে সি এবং ডি এমনি কাটা, তাই তো। আর 324-এর ক্ষেত্রে এটা হবে না, কারণ মৌর্য সাম্রাজ্যের সময়কালটা। তাহলে খ্রিস্টপূর্ব 364, উত্তর হচ্ছে খ্রিস্টপূর্ব 364, অর্থাৎ এ নাম্বার অপশান। যে নন্দ বংশের প্রতিষ্ঠা হচ্ছে কবে মগধে, প্রতিষ্ঠা বলছে, ঠিক আছে, নন্দ ডাইনেস্টি ফাউন্ডেড, তাহলে 364 BC-তে নন্দ বংশের প্রতিষ্ঠা। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য লিডার অফ কৈবর্ত রেভলিউশন। কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? কৈবর্ত রিভল্ট। তাহলে কৈবর্ত বিদ্রোহের নেতা, কৈবর্ত বিদ্রোহ পাল যুগের একটা বিদ্রোহ আমরা জানি। তাহলে কৈবর্ত বিদ্রোহের নেতা ছিল হচ্ছে দিব্যক বা দিব্যক, দিব্য বা দিব্যক। তাহলে অপশান হচ্ছে সি, কৈবর্ত বিদ্রোহের নেতা দিব্য বা দিব্যক। তো আজকে এই কয়েকটা ছিল আমাদের কোশ্চেন। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে। থ্যাংক ইউ।